এই ভাইরাসগুলো ওই চার্জের জন্য আটকে পড়ে। তো আমরা দেখেছি অনেক স্টাডি হয়েছে যে মাস্কগুলোতে, বিশেষ করে স্টাডি হয়েছে ফ্লু ভাইরাসের জন্য। ফ্লু ভাইরাসটা কিন্তু করোনা থেকে অনেক ছোট। ফ্লু ভাইরাসও প্রিভেন্ট হয়েছে মাস্ক দিয়ে, এবং অনেক সময় এটা দেখা গেছে যে সার্জিক্যাল মাস্ক এবং N95 মাস্কের মধ্যে কোনো তফাৎ হয় নাই। এই ফ্লু ভাইরাস স্টাডিতে দুটাই কিন্তু সমানভাবে আটকিয়েছে। I've been working in the COVID ICUs now for since the pandemic started, and it's been quite a challenge for several reasons, as many people mentioned. It's difficult first and foremost emotionally because the families of the patients are not allowed to come to the hospital to be with them. And you can imagine if you or a family member is quite sick in the hospital, you would want to have somebody there to hold your hand, to be with you while you're going through such a difficult time. So, এখন যেটা বলা হয় যে hydroxychloroquine has no role in either prophylaxis or therapeutic in COVID-19. আমরা জানছি, প্রতিদিন আমরা নতুন করে শিখি ভাইরাস সম্বন্ধে। তারপরে স্পেসিফিক যে ট্রিটমেন্টটা এখন আমরা অনেকেই জানি যে রেমডিসিভির এখন নিউলি অ্যাপ্রুভাল পেয়েছে, খুব ইমার্জেন্সি, ইটস নট অফিসিয়াল অ্যাপ্রুভাল, ইমার্জেন্সি অ্যাপ্রুভাল। তারপর আমরা জানি যে convalescent plasma is FDA approved to use in COVID-19 sick patients. একটা ট্যাবলেটে 200 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায়। এটা ম্যাক্সিমাম দিনে 2 গ্রামের বেশি খাবেন না। স্পেশালি যাদের কিডনি প্রবলেম, কিডনি টক্সিসিটি হতে পারে, যে কোনো কিছুই অতিরিক্ত হলে খারাপ। ভিটামিন ডি টক্সিসিটি একটু কম, তবে খেতে চাইলে কেউ 1000 বা 2000 ইউনিট ডেইলি ইন্টারন্যাশনাল ইউনিট একটা সাপ্লিমেন্ট খেতে পারেন। আর অনেকে যেটা জিঙ্ক খেয়ে থাকে, জিঙ্কের ক্ষেত্রে হলো যে আমরা সাজেস্ট করি না, কিন্তু এটাও বডির ইমিউনিটি বাড়ায় জিঙ্ক, কিন্তু জিঙ্কের একটা টক্সিসিটি খুবই কমন, যেটা আমি একটা পেশেন্টও পেয়েছি, যে জিঙ্ক দেখা যায় যে 20 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া ঠিক আছে, কিন্তু যদি অতিরিক্ত খায় 150-এর উপরে যায় তাহলে কিন্তু টক্সিসিটি, হুইচ ক্যান প্রেজেন্ট হেডেক, মাথা ব্যথা, নজিয়া, ডায়রিয়া। সবাইকে আমন্ত্রণ আমাদের BADVর ফেসবুক লাইভ এই প্রোগ্রামটিতে। আমি ডক্টর আশিক আনসার কমিউনিটির নানা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমাদের নির্ধারিত বিশেষজ্ঞ প্যানেলের সামনে। আমি প্রথমে প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কাছে, যিনি স্বনামে পরিচিত প্রফেসর অফ ইন্টারনাল মেডিসিন এন্ড নেফ্রোলজি। এর বাইরে তিনি একজন সুবক্তা, চিন্তাশীল লেখক এবং সমাজসেবক। অনেকেই বলছেন যে মাস্ক অনেক ধরনের আছে, N95, KN95, সার্জিক্যাল মাস্ক, ঘরে বানানো মাস্ক। আসলে এগুলো দিয়ে কি শেষ রক্ষা সম্ভব? এগুলো কি আসলে এই পার্টিকেলস গুলোকে প্রিভেন্ট করতে পারে? মাইক্রন অনুযায়ী যদি আমরা হিসাব করি, কোভিড ভাইরাসকে বলা হচ্ছে 0.7 to 1.5 মাইক্রন এই এর আয়তন। তো সেই হিসাবে মাস্ক কতখানি সুরক্ষা দিতে পারে? মাস্ক যে অনেকখানি সুরক্ষা দিতে পারে এটা আমরা জানি, এটা অনেক জায়গাতে প্রমাণিত হচ্ছে। এখন প্রশ্ন যেটা আসছে, যেটা তুমি করেছো, যে এটা আমরা বলি 0.3 মাইক্রন এটার পোরের সাইজ, তাহলে এর থেকে ছোট যারা, যেমন COVID-19 হচ্ছে 0.1 মাইক্রন এবং ফ্লু ভাইরাস 0.03 মাইক্রন পর্যন্ত। তো এগুলো কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি এই মাস্ক দিয়ে? এটা তো বড় হোলটা বড়। আসলে আমরা যদি ধরি N95 মাস্ক, এটা যেটা দিয়ে তৈরি এটা হচ্ছে পলিপ্রোপাইলিন। এই যে থিকনেসটা, এই মেমব্রেনটা, এটা কিন্তু জিগজ্যাগ, পোরোসিটিসটা স্ট্রেইট না, জিগজ্যাগ। যখনই ইভেন দো 0.1 মাইক্রন যদি কেউ ঢুকে, তারা স্ট্রেইট ক্রস করতে পারে না, তারা কি করে ওই একটা মেজের মধ্যে, জিগজ্যাগের মধ্যে তারা পড়ে যায়, এবং তাদের একটা ব্রাউনিয়ান মুভমেন্ট বলি আমরা, এই মুভমেন্ট করার জন্য তারা ট্র্যাপড হয়ে যায়। আরেকটা জিনিস যেটা N95 আছে, যেটা হচ্ছে যখন তারা এটা বানায় তখন ভিতরে তারা একটা ইয়ে দেয়, অ্যাট্রাক্ট করার জন্য একটা চার্জ থাকে। তো এই চার্জটাও, ওই চার্জের জন্য ওই ভাইরাসগুলো ওই চার্জের জন্য আটকে পড়ে। তো আমরা দেখেছি অনেক স্টাডি হয়েছে যে মাস্কগুলোতে, বিশেষ করে স্টাডি হয়েছে ফ্লু ভাইরাসের জন্য। ফ্লু ভাইরাসটা কিন্তু করোনা থেকে অনেক ছোট। ফ্লু ভাইরাসও প্রিভেন্ট হয়েছে মাস্ক দিয়ে, এবং অনেক সময় এটা দেখা গেছে যে সার্জিক্যাল মাস্ক এবং N95 মাস্কের মধ্যে কোনো তফাৎ হয় নাই। এই ফ্লু ভাইরাস স্টাডিতে দুটাই কিন্তু সমানভাবে আটকিয়েছে। এটা আমাদের জন্য অনেকটাই আশ্বস্তির যে আমরা মাস্ক পরেই প্রোটেক্ট করতে পারছি।
আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে কমিউনিটিতে, আমাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এটা কি ফুড দিয়ে ছড়ায় কিনা, অথবা আমরা গ্রোসারি করতে যাচ্ছি, গ্রোসারি করে আসার পরে আমরা কি প্রিভেন্টিভ মেজারটা নিলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো? গ্রোসারিতে গেলে প্রথম কথা আমরা যে লম্বা লাইনে থাকি মানুষের কাছ থেকে কিন্তু আমরা পেতে পারি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গ্রোসারিতে যাওয়ার আগে লিস্ট করে যাওয়া দরকার, যেন আমরা গিয়ে ভালো করে আমটাকে টিপে দেখার দরকার নাই, পিক ইট আপ ফাস্ট এবং সেফ ডিস্টেন্স থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখা গেছে এখন পর্যন্ত এটা খাবারের ভিতর দিয়ে এটা ট্রান্সমিট হয় না, কিন্তু যে খাবারের প্যাকেট থাকতে পারে, এখনো পর্যন্ত খাবারের প্যাকেট থেকে ট্রান্সমিট হয় নাই, কিন্তু এফডিএ অলরেডি বলেছে যদি কেউ সন্দেহ থাকে ওই প্যাকেট গুলোকে ডিস্যানিটাইজ করতে পারি। আর জিনিসগুলো ফ্রুটস গুলোকে ওরা বলা হচ্ছে যে এমনিও খালি করোনা না, অন্যান্য জিনিসের ফ্রুটে থাকতে পারে অন্যান্য ব্যাকটেরিয়া, যে একটা রানিং ওয়াটারের মধ্যে এটা ধোয়া। আর প্রডিউস গুলোর মধ্যে অনেকে বলে সফট স্ক্রাব করতে পারেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওখান থেকে এসে হাতটা সাবান দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে ধুতে হবে মাস্ট। তারপরে ওটা কাটাকাটির পরে আবার সাবান দিয়ে ধুতে হবে। যদি কোনো কারণে থেকেও যায়, সোপ ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস, মাচ বেটার দেন অ্যালকোহল। অ্যালকোহলটা কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করি, যে অ্যালকোহলটা আমরা মনে করি যে এটা মোর দেন 60%, অনেক জায়গাতে অনেক কোম্পানিতে হয়তো 20% দিয়ে রাখছে। ইট হ্যাজ টু বি এফডিএতে বলে 70 to 80% অ্যালকোহল থাকতে হবে, সেই জন্য অনেক সময় এটাকে ট্রাস্ট করা যায় না। আর সোপটা হচ্ছে, সোপটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস অনেকে জানে না, অনেকে মনে সোপ দিয়ে মনে আমরা হাত থেকে ভাইরাসটা ধুয়ে ফেলে দেই। আমরা কিন্তু সোপটা কিন্তু ভাইরাসকে মারে। সোপে যে ভাইরাসের যে ফ্যাট যে কাভারিং, ওইটা সোপ ওটাকে ডিজলভ করে ফেলে, যার জন্য খালি ভাইরাস খালি ওখান থেকে ধোয়ার মধ্যে চলে যায় না, এটা কিন্তু মারাও যায়। এই জন্য সোপ ওয়াটার দিয়ে ফেনা তুলে 20 সেকেন্ড বলার যে ব্যাপারটা, এটা কিন্তু ভেরি রিয়েল, অনেকে এটা জানে না। আমরা এখন চলে আসছি ডক্টর নাহরিন আহমেদ। I know you have 9 to 5 duty this weekends in ICU. Thank you for joining us, and it means so much to us. You are pulmonology and critical care medicine specialist, assistant professor of UPenn University Hospital. What it look like, working in ICU during this COVID pandemic? Yeah, so that's a great question. So thank you for the opportunity to speak. And it's been I've been working in the COVID ICUs now for since the pandemic started, and it's been quite a challenge for several reasons, as many people mentioned. It's difficult first and foremost emotionally, because the families of the patients are not allowed to come to the hospital to be with them. And you can imagine, if you or a family member is quite sick in the hospital, you would want to have somebody there to hold your hand, to be with you while you're going through such a difficult time. And for those of us as the healthcare provider, that's a very difficult thing to see. And it's quite challenging and must be very lonely for the patients. And we do our best to try and connect them with their family members. But that causes a significant amount of distress, not only for the patient, but mostly the family as well, and that they cannot be there for them. But I will say, the one thing we are seeing, I will reiterate what somebody may have said before, that most of the patients that are coming to the ICU, they are quite sick when they come. And we are not only seeing older patients, but we are seeing younger patients as well. Not nearly as many, of course, but we are seeing younger patients with no past medical history. And that is something to be very cautious about, and means that we all have to be careful, not just those that have any background of a medical history. And the other thing I will say is that those that do get better, it takes them time, but I will say we have seen some success stories. I have been able to personally myself remove at least 5 or 6 people from the ventilator successfully who were able to go home. So that is a positive thing. Yes, we are seeing the majority of people get better. I think somebody said that, and that's the most important thing to know, that 80% of folks who have COVID it's a mild disease usually, which does improve. Those that come to the ICU, yes, we are seeing a very high rate of mortality. Up to 70% of our patients may not survive. And those patients that do, it takes almost 2 to 3 weeks for them to get better, if they do get better. But I do want to give that positive aspect that we have seen some people get better, and that is something that has been hopeful. Certainly in the beginning, it felt very different when we were seeing the patients so sick, and we didn't know, will they get better? And now several weeks later, somebody I took care of 3 weeks back actually got to go home several days back. So that was very exciting to see that.
And so I just wanted to make sure I mentioned that. But it has been a very interesting experience from a medical side, the scientific side of this, to see such a brand new type of disease. And every day, every week of this pandemic, we've been learning more and more about the patients, the disease process, and how we treat this. And so that's probably the best I can answer for that question. Thank you so much. Some of the media personalities are suggesting the idea of distributing home oxygen treatment for COVID patients. How safe is this for COVID positive patients receiving home oxygen or using CPAP for their treatment? So if I understand the question, you're saying to be able to do that at home, is that correct? Yes. So I think that the scary part about that is if somebody is at home diagnosed with COVID and has no other need for oxygen prior to this, unless and if they are stable, it's not safe to use home oxygen when somebody is acutely sick, meaning that we don't know whether they will get better or worse. And if they're needing oxygen with a new diagnosis of COVID, that's somebody who should be in the hospital and monitored until we know that they're better and no longer using oxygen. Those that have CPAP at home and those that have oxygen at home for other medical diseases that they were using it for, they especially should be somebody who should be monitored in the hospital if they were to get sick and have trouble breathing and require more oxygen. So I would say overall, unsafe to use it at home if you're requiring oxygen, and that's something that should be monitored within a hospital. আমার প্রশ্নটি যাবে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে, যে করোনা আক্রান্ত হলে কখন রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি আপনি চিকিৎসার দিকটি একটু তুলে ধরেন, হাসপাতালে আক্রান্ত রোগীরা কিভাবে সাফার করছে এবং কিভাবে চিকিৎসা পাচ্ছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এমডি, এমআরসিপি, এফএসিপি, হসপিটালিস্ট, টিচিং সার্ভিস। এটা হসপিটালে আমার যে এক্সপেরিয়েন্স বা শেয়ার করার জন্য বা আমরা যে কিছু করতেছি বা করি এই মুহূর্তে, সেটা হচ্ছে এরকম যে একটা রোগী যখন হসপিটালে আসেন তখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ইনিশিয়াল একটা ইভ্যালুয়েশন করা হয়। সেই ইভ্যালুয়েশনের পরে তার কিছু রক্ত পরীক্ষা, একটা ইমেজিং যেমন চেস্ট এক্সরে, এবং প্রয়োজন ভেদে একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, বা প্রয়োজন হলে অন্যান্য ইনভেস্টিগেশন করা হয়। তবে এই ইনভেস্টিগেশনটা অবশ্যই করা হয় কিছু ব্লাড টেস্ট এবং একটা সোয়াব ফর পিসিআর টেস্ট ফর কোভিড-19 অ্যান্ড একটা ইমেজিং টেস্ট। এটা করে একটা সিভিয়ারিটি বা কি পর্যায়ে আছেন এটা একটু অ্যানালাইসিস করা বা অ্যাসেস করা হয়। এরপরে রোগীকে ইনপেশেন্ট যদি প্রয়োজন মনে করে ইনপেশেন্টে ভর্তি করা হয়। তো ইনপেশেন্টে ভর্তি করার পরে আমরা যে জিনিসগুলো খেয়াল রাখি সেটা হলো প্রথমত যে ভাইটালস, অক্সিজেন। অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট সেটা খুবই এসেনশিয়াল, এবং আমরা জেনেছি তাদের এক্সপিরিয়েন্স নিয়ে ওনার অক্সিজেন লেভেল 80% চলে গিয়েছে, এবং এই পর্যায়ে অবশ্যই ওনাকে অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। তো সেই জিনিসটা আমরা হসপিটালে প্রথমেই এনশিওর করি যে পারসন ইজ স্যাচুরেটেড অ্যাডিকুয়েটলি। স্যাচুরেশন অ্যাডিকুয়েটলি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে 93% to 95-94% and above এটা থাকতে হবে। এখন এটা রুম এয়ারে থাকতে পারে, সাপ্লিমেন্টাল অক্সিজেন দিয়ে থাকতে পারে। তো সাপ্লিমেন্টাল অক্সিজেন দিয়ে প্রথম আমরা যদি প্রয়োজন হয় সেখানে সাপ্লিমেন্টাল অক্সিজেন যদি আমরা শুরু করি যেমন নেজাল ক্যানুলা দিয়ে শুরু করি, সেই ক্ষেত্রে আমরা আপ টু 6 লিটার্স পর্যন্ত বা অ্যাবাভ যেতে পারি। তো আমাদের টার্গেট থাকে টু মেনটেন দ্য স্যাচুরেশন, যেটা বললাম অ্যাবাভ 92%। তো নেজাল ক্যানুলা দিয়ে যখন একটা রোগীর স্যাচুরেশনটা মেনটেন হচ্ছে না, অক্সিজেনের স্যাচুরেশন হচ্ছে না, তখন আমরা চলে যেতে পারি অক্সিমাইজার, দিস নেক্সট স্টেপ। তো অক্সিমাইজার দিয়ে আমরা মোর কনসেন্ট্রেট পারি, সেটা হচ্ছে আপ টু 10 লিটার্স পার মিনিট। তো তাতেও যদি আমাদের অক্সিজেনটা মেনটেন না হয় সেক্ষেত্রে আমরা নন রিব্রিদার, এগুলো আমরা ফ্লো লেভেলে ফ্লোরে করতে পারি, নন রিব্রিদার দিই। নন রিব্রিদার দিয়ে আমরা 15 লিটার্স পার মিনিট পর্যন্ত অক্সিজেন দিই। আমাদের গোল থাকে টু প্রিভেন্ট ইন্টুবেশন or to send the patient to ventilator by any cost if possible. এরপরেও যদি আমাদের অক্সিজেনটা মেনটেন না হয় তখন আমরা ভেন্টিলেশন যেতে যাবে নন ইনভেসিভ অ্যান্ড ইনভেসিভ। তো নন ইনভেসিভ যেটা বলি সিপ্যাপ অ্যান্ড বাইপ্যাপ, তো সেটা আমরা ট্রাই টু অ্যাভয়েড বিকজ অফ দ্য অ্যারোসল, যে সাদেক ভাই বললেন
যে অ্যারোসল জেনারেট করে। তো অ্যারোসল জেনারেট করাটা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ভেন্টিলেটর ইজ নট অ্যাভেলেবল, ইন্টিউবেশন যেটা ইনভেসিভ ভেন্টিলেশন, সেক্ষেত্রে আমরা ট্রানজিয়েন্টলি হয়তো আইসোলেটেড রুমে বা নেগেটিভ প্রেশার রুমে এই নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়ে চেষ্টা করতে পারি। তারপরও যখন আনফর্চুনেটলি ইউ ক্যানট মেনটেন দ্য স্যাচুরেশন, then we move to intubation and transfer the patient to the ICU for mechanical ventilation. So that is one type of management for oxygen. So next যে স্টেপটা আমরা খুব কশাসলি মেনটেন করি সেটা হলো যে ডিবিটি প্রোফাইল্যাক্সিস। এখন আমরা সবাই জানি বাই দিস টাইম মিডিয়া অ্যান্ড এভরিথিং যে এই কোভিড-19-এ থ্রম্বোএম্বোলিজম বা রক্ত জমাট বাঁধার যে প্রবণতা শরীরে, এটা প্রচন্ড রকম বেড়ে যায়। ডিফারেন্ট মেকানিজম আছে। সেই থ্রম্বোএম্বোলিজমটা প্রিভেন্ট করার জন্য প্রত্যেকটা রোগীকেই ডিবিটি প্রোফাইল্যাক্সিস বলি আমরা, যে সাবকিউ অ্যানোক্সিপাইরিন এটা দেওয়া হয়। তো কিছু রোগী আমি পেয়েছি, কিছু রোগী যারা পালমোনারি এম্বোলিজম বলি, রক্ত জমাট বেঁধে যায় ফুসফুসে রক্তনালীতে, সেটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন, সেটা একটা সিভিয়ার কন্ডিশন হয়। তো সেক্ষেত্রে আমাদের থেরাপিউটিক মানে হায়ার ডোজ অফ অ্যান্টিকোয়াগুলেশন দিতে হয়। তো এই দুটো জিনিস আমরা অবশ্যই এনশিওর করি। নেক্সট যেটা আসে যে আমরা ইনফেকশন, তো কোভিড-19 যদি কনফার্ম কেস হয় তাদের সুপারঅ্যাডেড ইনফেকশন আর নিউমোনিয়া যেটা আমরা বলি, এটা হওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আমরা সাধারণত সব রোগীকেই সাধারণত কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করি যে এটা ইনফেকশনটা প্রিভেন্ট করতে আনটিল উই গেট দ্য রেজাল্ট ব্যাক ফ্রম পিসিআর। তো সেক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন অ্যান্ড রসিপিন যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এটা দিয়ে থাকি। এরপরে আমরা প্রতিদিনই ভাইটালস, তার মধ্যে জ্বর, অক্সিজেনের কনসেন্ট্রেশন এবং আমরা ল্যাব থেকে যেটা প্রথমে বললাম যে ইয়ারে কিছু ল্যাব হয়, সে থেকে আমরা একটা ধারণা করতে পারি যে রোগীটা কোন অবস্থা বা রোগীর কি সিভিয়ারিটি নিয়ে আসছেন। তো সিভিয়ারিটির মধ্যে আমরা বিভিন্ন ভাবে পাই, মাইল্ড পাই, সিভিয়ার ইলনেস এন্ড ক্রিটিক্যাল ইলনেস। তো বেশিরভাগ রোগী আমরা জানি বাই নাও যে 80% ইজ মাইল্ডলি ইনফেক্টেড অ্যান্ড যেহেতু সিভিয়ার ইলনেস যেটা আমরা বলি বাই ডেফিনেশন, সেটা হচ্ছে ইমেজিং এ যদি মোর দেন 50% লাং ইনভলভমেন্ট থাকে, স্যাচুরেশন যদি কমে যায় এবং ইনফ্লামেটরি মার্কার যদি হাই থাকে, ক্যাটাগরি সিভিয়ার ইলনেস, তো তাদেরকে আমরা আরো বেশি কশাসলি ফলো করি। তারপরে আসে যে আমাদের অর্গান ইনভলভমেন্ট, যেমন কোভিড-19 আমরা দেখেছি কিডনিকে ইনভলভ করতে পারে এবং লিভারকে ইনভলভ করতে পারে। তো কিডনি এবং লিভার ইনভলভমেন্ট করলে আমরা ওই জিনিসগুলো ফলো আপে থাকি এবং ইনফ্যাক্ট আমার এক্সপিরিয়েন্সে আমার একজন রোগীকে আমার ডায়ালিসিস পর্যন্ত শুরু করতে হয়েছে। তো সেই জিনিসগুলো আমরা খুব কশাসলি মনিটর করতে পারি হসপিটালে। এখন এই মনিটর করতে গিয়ে আমরা দেখি যে রোগীর বিভিন্ন রকম সিমটমগুলো বিভিন্নভাবে প্রোগ্রেস করতে পারে। আমি বলতে চাচ্ছি যে কারো অবস্থা আস্তে আস্তে ভালো হতে পারে, কারো অবস্থা আস্তে আস্তে খারাপ হতে পারে। তো আমরা ফলো করি অক্সিজেন স্যাচুরেশন যখন আস্তে আস্তে রোগীর রিকোয়ারমেন্ট কমে যায়, রোগীর যখন জ্বর আস্তে আস্তে কমে যায় এবং আদার ইনফ্লামেটরি মার্কার্স আমরা দেখি একদিন দুই দিন পরে যেটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে, তখন আমরা চিন্তা করি হাউ টু সেন্ড দিস পেশেন্ট আউট অফ দ্য হসপিটাল সেফলি। তখন যখন রোগীর অবসাদগ্রস্ততা বা টায়ার্ডনেস যখন ইমপ্রুভ করে যায়, অক্সিজেন রিকোয়ারমেন্ট লাগে না, তখন আস্তে আস্তে আমরা ওনাদেরকে বাড়ি পাঠিয়ে কাছে কমিউনিটির কাছ থেকে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি কোভিড টেস্টিং এবং ট্রিটমেন্ট অ্যাপ্রোচ নিয়ে। আমাদের অন্যতম প্যানেলিস্ট ডক্টর সাবিনা শারমিন, এমডি ইন্টারনাল মেডিসিন, জেরিয়াট্রিক্স অ্যান্ড প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, করোনা রোগীর চিকিৎসায় সাহসী ভূমিকা তিনি রেখে চলেছেন। She is one of the volunteer physician in our COVID-19 helpline initiative by Bangladesh Association of Delaware Valley. ডক্টর সাবিনা শারমিনের কাছে প্রশ্ন, আপনারা কাদেরকে টেস্ট করছেন, ডায়াগনোসিসটা কিভাবে হচ্ছে, সবারই কি টেস্ট করার প্রয়োজন আছে কিনা যারা সিমটমেটিক? ধন্যবাদ ডক্টর আশিক ফর ইউর নাইস কমেন্টস অলসো। সিমটম যেটা কোভিড এর ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিয়েছি, মোস্ট অফ দ্য পেশেন্টই দেখা যায় ওনারা ড্রাই কফ এবং কিছু খুচখুচে কাশি অথবা সর্দির মতো নিয়ে প্রেজেন্ট করে সেটা, তারপরে হচ্ছে ফিভার আছে কিনা 100.4 ডিগ্রির বেশি, তারপরে হচ্ছে যাদের শ্বাসকষ্ট বা বুকে চাপ, বুকে ব্যথা,
এবং হচ্ছে যে যারা শরীরে অসম্ভব ব্যথা উনি বলেছেন, অবসাদগ্রস্ততা, হেডেক এবং কিছু অন্য সিমটমও, যেমন এখন দেখা যাচ্ছে অনেকে নাকে গন্ধ পাচ্ছেন না, মুখে কোনো রুচি নেই, অসম্ভব অবসাদগ্রস্ত, এবং ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে র্যাশ অথবা পায়ে লিভিডো রেটিকুলারিস, যেটা একটা নিউ সিমটম এখন। এ ধরনের অনেক আনইউজুয়াল প্রেজেন্টেশনে যদি কারো হিস্ট্রি থাকে, সে কোভিড কারোর সাথে প্রেজেন্ট হয়েছে বা এক্সপোজার হয়েছে তার ফ্যামিলিতে বা কোনো কাজের জায়গায়, তাদের যদি এই সিমটম গুলো থাকে তাহলে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। আর এসিমটোমেটিক কেসে আমরা সাধারণত প্রায়োরিটি দিয়ে থাকি কেউ যদি হেলথ কেয়ার ওয়ার্কার বিশেষ করে অকুপেশনাল থেকে জিজ্ঞেস করে, তাদেরকে কাজে ফেরত যেতে হতে পারে টেস্টের জন্য, তখন আদারওয়াইজ আমরা অ্যাডভাইস করি, যেটা ওনারা বলেছেন 2 থেকে 14 দিনই বেশিরভাগ এই ডিজিজটার ইনকুবেশন পিরিয়ড, মানে কারো যদি এক্সপোজার হয় বা আক্রান্ত হয় তারা সাধারণত প্রকাশ করতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, 20% কেস সাধারণত কিছুই প্রকাশ করে না উপসর্গ, ওনারা এসিমটোমেটিক ক্যারিয়ার। তো সেজন্য যারা এসিমটোমেটিক থাকে তাদেরকে আমরা টেস্টের ব্যাপারে বেশি প্রায়োরিটি দেই না। আমরা সাধারণত সিমটোমেটিক যাদেরকে আমাদের সাসপিশিয়াস এবং যারা হাই কোমরবিডিটিস তাদেরকে প্রায়োরিটি দিয়ে টেস্ট করে থাকি। তো আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে টেস্ট আমরা কি করে থাকি। জি, টেস্ট আমরা করে থাকি এই মুহূর্তে যেটা ডায়াগনস্টিক এবং স্পেসিফিক টেস্ট, যদিও এটা একটা ভাইরাল ডিজিজ এবং নতুন ডিজিজ, কিন্তু RT-PCR যে অ্যান্টিজেন টেস্টটা, এটা হচ্ছে সবচেয়ে ডায়াগনস্টিক টেস্ট এই মুহূর্তে। এই ডিজিজটা যদি কারো পজিটিভ হয় তাহলে 90% কেসে আমরা ধরে নিই যে এটা স্পেসিফিক ফর দিস ডিজিজ। তবে এই ডিজিজটাও কারো ক্ষেত্রে ফলস নেগেটিভ হতে পারে, সেটা 70% সেন্সিটিভিটি, যেটা হচ্ছে যে হয়তো যখন করেছে, কারণ এটা করা হয় নাকের নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব বলি, এটা একটু ভিতরের দিক থেকে নাকের সোয়াবটা নিতে হয়, হয়তো যখন করেছে তখন দেখা গেল যে ভাইরাস ইনোকুলেশন এনাফ ছিল না, অথবা যে নিয়েছে সে হয়তো ঠিক মতো নিতে পারেনি বা একটু আর্লি স্টেজে হয়ে গেছে, অথবা খুব বেশি দেরিতে, কারণ এটা অ্যান্টিজেন। কিন্তু এটা ছাড়া এটা যদি কারো পাওয়া যায়, এটা মোস্ট স্পেসিফিক টেস্ট। তো এটার রেজাল্ট আসতে 2 থেকে 5 দিন, আর প্রথমে একটু দেরি হতো, এখন অনেক তাড়াতাড়ি রেজাল্ট আমরা পেয়ে যাই 2 দিনের মধ্যেই। আর যে টেস্ট আছে সেটা হচ্ছে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। র্যাপিড অ্যান্টিবডি টেস্টটা এটা খুবই কুইক, এটা হচ্ছে যে 5 মিনিটের মধ্যে টেস্ট পজিটিভ, এটা ফিঙ্গার স্ট্রিক করে অথবা ব্লাড স্যাম্পল নিয়ে এলিজার মাধ্যমে করা যায় কেউ যদি ল্যাবে যায়। আর এটা হচ্ছে যে যদি নেগেটিভ হয় 15 মিনিটের মধ্যেই নেগেটিভ। এটাতে অ্যান্টিবডিটা দেখা হয়, সেটা অ্যান্টিবডি পেলে বোঝা যায় যে সেই পার্সনটা হয়তো এই মুহূর্তে সংক্রামক হয়েছে, রিকভারি ফেজে আছে, যদি ইমিউনোগ্লোবুলিন এম হয় যে অ্যাক্টিভ মাত্র ইনফেকশনটা হয়েছে, আর কারো যদি জি থাকে তাহলে ধারণা করা যায় যে সেই পার্সনটা কিছুদিন আগেই ইনফেকশনটা হয়েছে, রিকভারি ফেজ শুরু হলো। কিন্তু এটারও লিমিটেশন আছে টেস্টের, কারণ এটা ফলস পজিটিভ ফলস নেগেটিভ হতে পারে। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আরেকটা করা যায়, অনেক জায়গায় করে, এটা 3 ঘন্টার মধ্যে রেজাল্ট আসে, এটাও নাকের থেকে সোয়াব নিয়ে করা হয়। তো এগুলোর মাধ্যমেই আমরা টেস্ট করে থাকি। কিন্তু যেটা আমার আউটপেশেন্ট এক্সপিরিয়েন্সে হলো যে COVID-19 একটি নতুন ডিজিজ, আমরা টেস্টের জন্য বা পরীক্ষা নিরীক্ষার জন্য অপেক্ষা করি না। কারো যদি জ্বর থাকে, শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, আদার উপসর্গগুলো মিলিয়ে আমাদের যদি মনে হয় যে এটি একটি কোভিড সংক্রান্ত ডিজিজ, আমরা তাদেরকে সে মুহূর্তে সাপোর্টিভ বা সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে থাকি এবং টেস্টের জন্য আমরা প্রসেস করি। কারণ টেস্টের ডেট পেতে এবং টেস্ট যেতে, বিশেষ করে RT-PCR টেস্টের জন্য আমাদেরকে কল করে অ্যাপয়েন্ট নিতে হয়, ওখানে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়, আলটিমেটলি জিনিসটা হতে একটু সময় লেগে যায়। ধন্যবাদ ডক্টর সাবিনা শারমিন আপনাকে। এরপরে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যেটি আমাদের ইনবক্স এসেছে, সেটা হচ্ছে যে কোভিড পজিটিভ হলে আমি কতদিন পরে কাজে ফিরতে পারবো এবং কতদিন আমাকে বাসায় মাস্ক পরে থাকতে হবে? ধন্যবাদ। টেস্ট পজিটিভ হলে কতদিন আমি বাসায় থাকতে হবে এবং কখন কাজে ফেরত যেতে পারবো, এটা খুবই কমন কোশ্চেন। তবে এক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে আমরা গাইডলাইনটা ফলো করি সেটা হচ্ছে টেস্ট পজিটিভ অথবা টেস্ট করেনি অথবা টেস্ট নেগেটিভ। তো যারা টেস্ট পজিটিভ তাদেরকে আমরা সাজেশন দিয়ে থাকি সেলফ আইসোলেশন, মানে আপনি বাসায় থাকবেন 14 দিন, আপনার উপসর্গগুলো ভালো হওয়া পর্যন্ত নিজেকে লক্ষ্য করবেন, এবং এই 14 দিন কিন্তু ম্যাক্সিমাম টাইম ডিজিজটা স্প্রেড হওয়ার জন্য। এবং ওই 14 দিনের পরে 7 দিন যদি উনি 7 দিনের মধ্যে শেষের 3 দিন
যদি ওনার জ্বর না আসে অথবা যে উপসর্গগুলো ওনার ছিল, শ্বাসকষ্ট, কাশি বা অবসাদগ্রস্ততা, বিশেষ করে কাশি এবং শ্বাসকষ্ট, এগুলো যদি অনেকখানি ইমপ্রুভ হয় এবং বিশেষ করে জ্বর যদি 3 দিন টাইলেনল না খেয়ে ওনার জ্বর না আসে, তাহলে উনি কাজে ফেরত যেতে পারবেন। এখন কথা হচ্ছে ফেস মাস্ক। ফেস মাস্কটা উনি ব্যবহার করবেন, কারণ এই ডিজিজটি আমরা জানি এখনো অনেক কিছু জানার বাকি, তারপরেও এই মুহূর্তে যেটুকু আমরা জানি সেটা হচ্ছে মাইল্ড যদি কারো সিমটম থাকে, মানে উপসর্গ থাকে, সেটা 2 থেকে 3 সপ্তাহ লাগে মোটামুটি তিনি রোগ ছড়াতে পারেন, এবং যারা অনেক বেশি আক্রান্ত মডারেট বা সিভিয়ার ওনারা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত উপসর্গগুলো থাকতে পারে। তো আমি সাজেশন দিয়ে থাকি সাধারণত বাইরে যখন যাবে অবশ্যই ফেস মাস্ক ইউজ করবেন, এবং বাড়ির মধ্যেও ফেস মাস্ক ইউজ করতে হবে অন্যকে প্রোটেক্ট করার জন্য। তো এখানে ফেস মাস্কটা এখন আসলে আইডিয়ালি সবারই ইউজ করা উচিত, শুধু টেস্ট পজিটিভের জন্য না, যারা টেস্ট নেগেটিভ অথবা উপসর্গ নাই, সেক্ষেত্রে হচ্ছে যে উপসর্গ যারা নাই, যেদিন উনি এক্সপোজার হয়েছেন অথবা উনি মনে করছেন যে ওনার সামান্য সিমটম আছে, টেস্ট করেননি, উনি উনাকে লক্ষ্য করবেন প্রথম 7 দিন এবং পরের 3 দিন, 7 দিন পার হওয়ার পরে 3 দিন যদি কোনো উপসর্গ না থাকে, জ্বরের ওষুধ বা কোনো ওষুধই না খান, উনি বাইরে যেতে পারবেন, যেটাকে আমরা বলি কোয়ারেন্টাইন, মানে 14 দিন কোয়ারেন্টাইনের মধ্যে পরের 7 দিনের 3 দিন উনি যদি সম্পূর্ণভাবে ভালো থাকেন উনি যেতে পারবেন। কিন্তু ফেস মাস্ক এখন আসলে সবার জন্যই। ফেস মাস্ক ইজ এ প্রিভেনশন এবং সোশ্যাল স্ট্র্যাটেজি, যেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে, যে আপনি ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ ডক্টর সাবিনা শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন ভাই, আপনি আমাদেরকে বলবেন যে রেমডেসিভির এবং হাইড্রক্সিক্লোরোকুইন এদের সাইড ইফেক্টের সম্ভাবনা কিরকম ছিল, এবং এখান থেকে প্লাজমা থেরাপি বেটার কিনা, এবং প্লাজমা থেরাপির অপশন গুলো কিভাবে আসলে অ্যাভেলেবল আছে কিনা, ডক্টর আলাউদ্দিন। ধন্যবাদ আশিক। প্রথমে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যাপারটা বলি, যেটা প্রথমে আমরা শুরু করেছিলাম। তো হাইড্রোক্সিক্লোরোকুইন মার্কেটে যখন কোভিডটা প্রথম এসেছিল বা আমরা ট্রিট করছিলাম, তখন হাইড্রোক্সিক্লোরোকুইন বলা হতো যে ইটস কিউরেটিভ টাইপ অফ ট্রিটমেন্ট, এটা ইমিউনিটি এবং কি ক্লিয়ারেন্স অফ দ্য ভাইরাস করে, যার জন্য এটা ট্রিট করতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আমরা শুরু করেছিলাম অ্যাজ আই সেড যে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড অ্যাজিথ্রোমাইসিন কম্বিনেশন, অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড ডক্সিসাইক্লিন কম্বিনেশন। তো এর যে সাইড ইফেক্টের কথা আপনি বললেন, যে মেইন যে সাইড ইফেক্ট সেটা হলো ইট প্রলংস কিউটি, এবং কিউটিটা প্রলং করলে এবং একটা অ্যারিথমিয়া হয়, যেটা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া বলি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এন্ড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ইট ক্যান কজ ডেথ এন্ড সাডেন ডেথ। সো এই হাইড্রোক্সিক্লোরোকুইন শুরু করার আগে প্রথমে একটা ইকেজি করে নিতে হয়, এবং আমরা করেছিও, এবং 24 to 48 hours later we have to follow them with EKG to see that QTC is prolonging. এবং অ্যাজিথ্রোমাইসিন এন্ড হাইড্রোক্সিক্লোরোকুইন যদি কেউ একসাথে নেয়, তাহলে it prolongs the QT, the chance of getting prolonged QT is more. So এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো পরবর্তীতে এখনকার আমাদের অ্যাজ আই সে যে কোভিড-19 সম্বন্ধে আমরা প্রতিদিনই শিখছি, প্রতি সপ্তাহে নতুন কিছু আসছে। তো এখন যে লেটেস্ট স্টাডি বলা হচ্ছে এবং স্টিল আন্ডার ট্রায়াল, যে হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো কিউরেটিভ অর প্রিভেন্টিভ কোনো রোল নেই, সেই জন্য এটা এখন আর আমরা ব্যবহার করছি না। আচ্ছা, আপনার পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রেমডেসিভির। তো রেমডেসিভির একটা অ্যান্টিভাইরাল মেডিসিন, যেটা আরএনএ যে ভাইরাসটা, আমাদের কোভিড-19 যে আরএনএ ভাইরাস, এটার প্রলিফারেশনটা প্রিভেন্ট করে। তো এইটা নিয়ে যে আনটিল লাস্ট উইক পর্যন্ত ইট ওয়াজ অ্যান ইনভেস্টিগেশনাল মেডিসিন, যেটা নিয়ে যে আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে এটা চলছিল, এবং কেউ কমার্শিয়াল ভিত্তিতে এই ওষুধটা পেত না। They have to go to the trial এবং they have to enroll, the facility has to enroll to the trial and to get the medicine. তো এই রোগীটার ইন্ডিকেশন যেগুলো ছিল সেগুলো হলো যে যারা কোভিড পজিটিভ, যাদের লাং ইনভলভমেন্ট ছিল মোর দেন 50% and they are hypoxic, তাদেরকে ওই গিলিয়াড যে কোম্পানি, তারা এই ওষুধটা সাপ্লাই দিতেন এবং প্রয়োগ করা হতো ট্রায়াল বেসিস। তো এখন আপনারা বা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি যে এই ওষুধটা ইমার্জেন্ট ভাবে গত ফ্রাইডেতে অ্যাপ্রুভাল দিয়েছে FDA। তো এটা যে স্টাডিটা এসেছে, এটা হলো যে ইট হ্যাজ নো মর্টালিটি বেনিফিট।
এটা মর্টালিটি বেনিফিটটা কন্ট্রোভার্সিয়াল, কারণ হচ্ছে ইট ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, বাট ইট হ্যাজ রিকভারি টাইমটা যেটা আমরা বলি যে রিকভারি টাইম ইমপ্রুভস বাই 33%। মানে যারা কোভিড, যারা রেমডেসিভির পাচ্ছেন, যারা পাচ্ছেন না, তাদের মধ্যে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার যে সময়টুকু বা অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট, এই সময়টুকু বাই 31% ইমপ্রুভস। অ্যাজ আই সেড, দেয়ার ইজ নো মর্টালিটি বেনিফিট, এবং এটা যখন এখন অ্যাপ্রুভাল এসেছে তখন হয়তো আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবল হতেও পারে, আমরা মোর ইনফরমেশন ডাউন দ্য লাইন পেতে পারি। এবং আপনি সাইড ইফেক্ট সম্বন্ধে যেটা জানতে চেয়েছেন, ইটস সাইড ইফেক্ট মেইনলি এটা জিআই রিলেটেড সাইড ইফেক্ট করে, নজিয়া, ভমিটিং, ইট এফেক্টস দ্য লিভার এন্ড কিডনি। এবং সব রোগীকে আমরা যে দিতে পারি রেমডেসিভির তাও না, এটার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি লেস দেন 30, অর্থাৎ কিডনি ইনভলভমেন্ট থেকে থাকে বা লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল থাকে, ALT ইজ মোর দেন 5 টাইমস নর্মাল যদি কারো থেকে থাকে, তাহলে ইউ ক্যানট ইউজ দিস রেমডেসিভির। আরেকটা কথা হচ্ছে যে রেমডেসিভির ট্রায়াল পর্যায়ে ছিল, it involves the people more than 18 years. Pregnant people was out of the investigation or out of the trial. Therefore, you cannot say safely it will affect those group of people or not. So, in short, you can say that down the line, যখন আমরা আরো বেশি রোগী ব্যবহার করতে পারবো, এখন এই পর্যায়ে FDA approved only antiviral medicine is remdesivir. সুতরাং ডাউন দ্য লাইন আমরা হয়তো এর প্রয়োগটা আরো বেশি পাবো এবং এর সাইড ইফেক্টস বা এর আরো ডিটেলস আমরা পাবো। এখন আসি প্লাজমা, কনভালসেন্ট প্লাজমা। হোয়াট ইজ কনভালসেন্ট প্লাজমা? কনভালসেন্ট প্লাজমাটা হলো যেই রোগীর একবার COVID-19 হলো, একটু আগে ডক্টর শারমিন বললেন, তার 2 সপ্তাহ পরে তার শরীরে একটা ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়। এই ইমিউনোগ্লোবুলিন জিটা যদি অন্যের শরীরে প্রয়োগ করা যায়, তখন সেই ইমিউনোগ্লোবুলিন জি এবং যে ভাইরাস, সেই ভাইরাসের এগেইনস্টে গিয়ে it will try to kill and reduce that viral load and try to improve the patient's condition. তো প্রথম যে ট্রায়ালটা এসেছে এই প্লাজমা কনভালসেন্ট প্লাজমা নিয়ে, সেটা চায়নাতে দেখা গেছে 5টা ভেরি সিক পেশেন্ট, দে আর অল ইনকিউবেটেড, এবং তাদের শরীরে এই প্লাজমাটা, কনভালসেন্ট প্লাজমাটা প্রয়োগ করা হয়েছে, এবং উইদিন 12 days they showed that the signs symptoms of improvement, and majority of them are, মানে সবাই ডাউন দ্য লাইন ভেন্টিলেটর থেকে অব্যাহতিতে বা তাদেরকে উইথড্র করা হয়েছে ভেন্টিলেটর থেকে, and most of them eventually got better. তো সেখান থেকে এখন প্লাজমার কনভালসেন্ট প্লাজমার যে ব্যবহার সেটা এসেছে, এবং এটা FDA অ্যাপ্রুভড একটা ট্রিটমেন্ট। তো এটা রেড ক্রসের মাধ্যমে এদেশে পাওয়া যায় বা আমরা ব্যবহার করছি। মানে আমরা আমার হসপিটালে হয়তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, বাট আমার বন্ধু বান্ধবদের সাথে আমাদের যাতে কথা হচ্ছে, যারা আইসিইউতে কাজ করেন, তারা ব্যবহার করছেন, এবং এটার ফলাফল ভালো অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট। তো এই হচ্ছে আপনার যে 3টে প্রশ্ন, হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির এবং কনভালসেন্ট প্লাজমা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আলাউদ্দিন আপনাকে। এরপর তো আমি এখন চলে যাব ডক্টর সাবিনা শারমিন আপনার কাছে। যে কমিউনিটিতে চিকিৎসার যেগুলো আপনারা দিচ্ছেন এই করোনার সময়, প্রিভেন্টিভ সাপ্লিমেন্ট থেরাপি হিসেবে কিছু আপনারা রিকমেন্ড করছেন কিনা? ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, অনেক কিছুই বাজারে চাউল আছে, কোনোটাই কি আসলে খুব একটা রিকমেন্ড করছেন কিনা আপনারা? ডক্টর সাবিনা শারমিন। ধন্যবাদ ডক্টর আশিক আপনার প্রশ্নটি জন্য। তো আমি একটু ইলাবোরেটলি বলছি এই জিনিসটা, যে করোনা একটি ভাইরাল ডিজিজ এবং এটি নতুন আমাদের সবার জন্যই। তো এটা ট্রিটমেন্টকে যদি আমরা এভাবে নেই, যে কোনো ডিজিজেরই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যেটা আউটপেশেন্ট অফিসে করে থাকি সেটা হচ্ছে যে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং প্রিভেন্টিভ কিছু অ্যাডভাইস দিই। তো আপনার প্রশ্নের উত্তরটা প্রথম দিয়ে নেই, তারপর আমি আমরা কিভাবে ম্যানেজ করি সেটা বলি। সাধারণত আমরা সিমটোমেটিক বা সাপোর্টিভ ট্রিটমেন্টে আমরা ভিটামিন গুলো সাপ্লিমেন্টস বলি না, কিন্তু এটা যে কোনো ডিজিজেরই যদি বডি ইমিউনিটি স্ট্রং থাকে তাহলে সে ফাইট করতে পারে বেশি। আপনি দেখবেন যে যারা কমন কোল্ড হয়েছে বা ফাইব্রোমাইলজিয়া, ফ্যাটিক, এগুলোতে ভিটামিন সি, ভিটামিন ডি এমনিতেই খেত, আর অনেকে বয়স হলে এমনিতেই ভিটামিন ডি খেয়ে থাকেন। এখন কেউ যদি আগে থেকে খেতেন, দে শুড কন্টিনিউ।
তবে আমরা যেটা সাজেস্ট করে থাকি যে খাওয়ার মধ্যেই ভিটামিন আছে, যেমন কেউ যদি ভিটামিন সি কিনে খেতে পারেন সেটা ডিফারেন্ট, আপনি 2 গ্রামের বেশি খাবেন না, কারণ হচ্ছে ভিটামিন সি একটা ট্যাবলেটে 200 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায়, এটা ম্যাক্সিমাম দিনে 2 গ্রামের বেশি খাবেন না। স্পেশালি যাদের কিডনি প্রবলেম, কিডনি টক্সিসিটি হতে পারে, যে কোনো কিছুই অতিরিক্ত হলে খারাপ। ভিটামিন ডি টক্সিসিটি একটু কম, তবে খেতে চাইলে কেউ 1000 বা 2000 ইউনিট ডেইলি ইন্টারন্যাশনাল ইউনিট একটা সাপ্লিমেন্ট খেতে পারেন। আর অনেকে যেটা জিঙ্ক খেয়ে থাকে, জিঙ্কের ক্ষেত্রে হলো যে আমরা সাজেস্ট করি না, কিন্তু এটাও বডির ইমিউনিটি বাড়ায় জিঙ্ক, কিন্তু জিঙ্কের একটা টক্সিসিটি খুবই কমন, যেটা আমি একটা পেশেন্টও পেয়েছি, যে জিঙ্ক দেখা যায় যে 20 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া ঠিক আছে, কিন্তু যদি অতিরিক্ত খায় 150-এর উপরে যায় তাহলে কিন্তু টক্সিসিটি, হুইচ ক্যান প্রেজেন্ট হেডেক, মাথা ব্যথা, নজিয়া, ডায়রিয়া। এবং আমার পেশেন্টের এটিই ছিল। প্রথম আমি ভেবেছি যে কোভিড সিমটম, কিন্তু কিছুই মিলছে না। পরে আমি জিজ্ঞেস করলাম, তখন জানা গেল উনি জিঙ্ক খাচ্ছিলেন। ধন্যবাদ। তো এবার ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। আসলে করোনা নিয়ে তো অনেক স্ট্রেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আসলে এর শেষ কোথায়? লকডাউন উঠিয়ে দেয়া হবে শোনা যাচ্ছে, নিউ নরমালটা কি হবে? এটা একটা প্রশ্ন, মিলিয়ন ডলার প্রশ্ন, যেটা আমরা এই যে আজকে যে সুন্দর আলোচনা হলো প্রত্যেকের কথার ভিতর দিয়ে, নুরুন আহমেদ সুন্দর করে সাইকোলজিক্যাল কথা বললো, নাহরিন ফেয়ার হাসপাতালে যে রোগটা মারা যাচ্ছে ফ্যামিলিকে টাচ করতে পারতেছে না, আমাদের হোল জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবং আরেক কথাগুলো উঠছে যে আমাদের সব জিনিসে একটা ডাক্তারিতে চেঞ্জ হবে। আতাউল যেটা বললো যে আমরা রোগীকে এখন আর একসাথে আনবো না বা আমরা মাস্ক পরবো, কিন্তু ফিনান্সিয়াল যেটা আমাদের যে ব্যবসাগুলো, মানুষ দোকানগুলো, মেসিস, বন্ধ দোকানগুলো থেকে যারা চাকরি করে, যারা ওখান থেকে লাইভলিহুড আর্ন করে, হোল ইকোনমি যখন কলাপস করে যাবে, এটা থেকে কিভাবে আমরা সার্ভাইভ করব? তার মধ্যে বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশে মোস্ট অফ দ্য ডিপেন্ড করে মানুষের প্রবাসীদের আয় অথবা গার্মেন্ট ফ্যাক্টরি, এগুলোর কি হবে কম্পিটিশনে? তো সব মিলিয়ে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা চাকরিতে, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা নাড়া পড়বে। এখন আমাদের লিডারশিপের উপর ডিপেন্ড করবে যে আমরা ফান্ডটা কোথায় দিব, ব্যবসা দিয়ে দেবো না আমরা হেলথ ইমপ্রুভমেন্টে দিব না এডুকেশনে দিব না বিজনেস মেকআপে দিব। তো নিউ নর্মাল বিভিন্ন টানাটানিতে পড়বে। আমরা যদি এগুলো প্রকাশ করতে পারি, এগুলোকে নিয়ে আমরা রিসার্চ করতে পারি, তখন আমরা এমন একটা জায়গায় আসতে হবে যে সহাবস্থান। কারণ করোনা কিন্তু যাবে না, করোনা আসছে এবং আমরা জানি এটা ফলে আবার আসবে, এবং এই ফলে যেন এরকম না হয় এবং টিকা হওয়ার কথা। আমরা জানি যে এই 2 দিন আগে চায়নাতে আমরা দেখলাম যে একটা স্টাডি করেছে 285 পেশেন্টকে, এটা সন্দেহ ছিল, তারা দেখছে যে 19 দিনের মধ্যে সবারই 100% সবার অ্যান্টিবডি এসেছে, which is good thing। কারণ অ্যান্টিবডি প্রোটেক্টিভ হবে কিনা, যদি প্রোটেক্টিভ হয় তাহলে ভ্যাকসিন কাজে লাগবে, ভ্যাকসিন কাজে লাগলে আমাদের অনেক প্রবলেম সলভ হবে। তো এসব কিছু আনসার্টেন। তো নিউ নর্মাল, আমরা জানি যে নিউ নর্মাল, একটা জিনিস বলতে পারবো যে পুরোনো নর্মাল থেকে নিউ নর্মাল ডিফারেন্ট হবে। কিভাবে ডিফারেন্ট হবে এটা আমাদেরকে ডিকটেট করবে ডিফারেন্ট সিচুয়েশনস।